সকালবেলা ইছাপুর গ্রামের এক বাড়ির সামনে এসে থামে একটা গরুর গাড়ি। সুজয় আর তার স্ত্রী স্নেহা গাড়িতে বসে আছে, সাথে তাদের মালপত্র। গাড়ি চালক মাধব খুব দ্রুত মালপত্র নামাচ্ছে, যেন সে ওখান থেকে এক প্রকার পালাতে পারলেই বাঁচে। যাক বাবা, শেষ পর্যন্ত পৌঁছানো গেল। কি গো স্নেহা, মুখটা অমন হাঁড়ি করে আছো কেন? মুখ হাঁড়ি করব না তো কি করব? তুমি চাকরি পেয়েছো, খুব ভালো কথা। তা বলে গ্রামের ওই একদম শেষ প্রান্তে এই জঙ্গলের ভেতর বাড়ি ভাড়া নিতে হবে? আরে বাবা, গ্রামের ভেতরে তো কোনো ফাঁকা বাড়ি পেলাম না। আর একজন স্কুল মাস্টারের তো একটু নিরিবিলি জায়গায় দরকার, তাই না? বাড়িটা তো বেশ বড় সড়ো, আমাদের দুজনের বেশ কেটে যাবে। আগে মাস্টার মশাই, আপনাদের সব মালপত্র নামানো হইয়া গেছে। আমার ভাড়ার টাকাটা দিয়া দেন, আমি এখন যাই। আরে মাধব, এত তাড়াহুড়ো কিসের? একটু বসো, বাড়ির ভেতরে চলো, একটু চা জল খেয়ে তারপর যেও। না মাস্টার মশাই, মাফ করবেন, এই বাড়ির চৌকাটে আমি পা রাখুন না। আপনারা শহরে মানুষ, আপনারা থাকেন, আমারে ছাইরা দেন। চৌকাটে পা রাখবো না মানে? কি হয়েছে এই বাড়িতে? তুমি এমন ভয় পাচ্ছ কেন? আগে দিদিমণি, আমি গরিব মানুষ, গাড়ি চালাইয়া খাই। ওসব বড় বড় কথা আমি কইতে পারম না, শুধু এইটুকুই কই, এই বাড়ি ভালো না। এই নাও তোমার টাকা, তুমি এসো। মাধব টাকাটা হাতে নিয়েই এক সেকেন্ডও না দাঁড়িয়ে গাড়ি চালিয়ে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে যায়। ধুর, যত সব গাঁইয়া কুসংস্কার। পুরনো বাড়ি দেখলেই এরা ভূত প্রেতের গল্প বানিয়ে ফেলে। লোকটা এমন অদ্ভুত কথা বলে গেল কেন সুজয়? বাড়িটা ভালো নয় মানে কি? তুমি বাড়ি ভাড়া নেওয়ার আগে ভালো করে খোঁজ নিয়েছিলে তো? আরে রাখো তো তোমার খোঁজা, গ্রামের মানুষ এরকমই হয়। হয়তো আগে কেউ ভয় টয় পেয়েছে শেয়াল বা পেঁচা দেখে, ব্যাস অমনি রটিয়ে দিয়েছে বাড়িটা ভালো না। আরে তুমি এসব একদম মাথায় নেবে না। এমন সময় বাড়ির ভেতর থেকে একজন পোড়ো লোক জগদীশ ধীর পায়ে বেরিয়ে আসে। নমস্কার মাস্টার মশাই, নমস্কার দিদিমণি। আমি জগদীশ। এই বাড়ির দেখভালের দায়িত্ব আমার ওপর। আপনাদের আসার খবর আমি আগে পেয়েছিলাম, তাই ঘরদোর সব পরিষ্কার করে রেখেছি। যাক, বাঁচালে জগদীশদা। ভেতরে এসো, ভেতরে এসো, মালপত্রগুলো একটু গুছিয়ে রাখতে হবে। আর হ্যাঁ, খুব জোর খিদে পেয়ে গেছে। জগদীশদা, ঘরদোর পরিষ্কার তো করেছো, কিন্তু বাড়ির চারপাশটা তো জঙ্গল হয়ে আছে কেন? একটু কেটে কুটে পরিষ্কার করতে পারো না? আগে দিদিমণি, আমি তো একা মানুষ, যতটা পারি সামনের দিকটা পরিষ্কার রাখি, কিন্তু ওই পেছনের দিকে জঙ্গলটা কাটা আমার কম্য নয়। ওদিকটাই আমি বেশি চাইও না। ঠিক আছে, ঠিক আছে, ওসব পরে দেখা যাবে। আগে বলো, আজ দুপুরে আর রাতে আমাদের জন্য কি রান্না চড়াবে? ও হ্যাঁ জগদীশদা, একটা খুব জরুরি কথা বলে রাখি। তোমার দিদিমণি কিন্তু একদম নিরামিষ খায়। আমি যদিও বাইরে বন্ধু বান্ধবদের সাথে মাঝে মাঝে খাই, কিন্তু এই বাড়িতে কোনো মাছ মাংস ঢুকবে না। তোমার দিদিমণি কাঁচা মাংসের গন্ধ একদম সহ্য করতে পারে না, ওর খুব বমি পায় আর শরীর খারাপ হয়। সেই দিকটা একটু কড়া খেয়াল রেখো কিন্তু। না না দাদাবাবু, তা নিয়ে কোনোই সমস্যা হবে না। আমি খুব ভালো নিরামিষ রাঁধতে পারি, আপনাদের কোনো কষ্ট হবে না। এই বাড়িতে মানে আপনাদের জন্য আমিষ একদম রাঁধবো না। জগদীশদা, তুমি তো এই বাড়িতে আমাদের সাথে থাকবে, তাই না? না না দিদিমণি, সর্বনাশ। মানে আমি রাতে এখানে থাকি না, আমি রাতে নিজের বাড়িতেই চলে যাই। রাতে থাকো না কেন? এত বড় বাড়িতে আমরা দুজন শহরের মানুষ শুধু একা থাকবো? আমাদের তো একটু ভয় করতে পারে। আগে আমার বউয়ের একটু শরীরটা খারাপ, তো তাই রাতে আমাকে বাড়ি ফিরতেই হয়। ঠিক আছে জগদীশদা, তোমার যখন বাড়িতে অসুবিধে তখন রাতে তোমার থাকার দরকার নেই। চলো এবার মালগুলো ভেতরে নিয়ে চলো। জগদীশ মালপত্র নিয়ে ভেতরে যেতে থাকে। স্নেহা বাড়ির চারপাশটা আবার ভালো করে দেখে। তার মনে একটা অজানা খটকা দানা বাঁধতে শুরু করে।
সন্ধ্যাবেলা সুজয় আর স্নেহা চা খাচ্ছে। জগদীশদা, একটা কথা বলছিলাম, ওই পেছনের দিকের ঘরটাই কি আছে গো? হ্যাঁ, আগে আগে দাদাবাবু, ওই ঘরটা। হ্যাঁ, ওই ঘরটা। কি আছে ওই ঘরে? আহ, আহ, আগে দিদিমণি, আহ, ওই ওই ঘরটাতে মানে বাড়ির পুরনো সব বাতিল জিনিসপত্র, ভাঙা খাট চেয়ার এই সব থাকে, আর কিছু না। বাতিল জিনিসপত্র? কিন্তু ঘরটার বাইরে এত নোংরা কেন? আমি নিজের চোখে দেখলাম কিছু হাড়গোড় পড়ে আছে। তুমি ওই দিকটা পরিষ্কার করো না কেন? দিদিমণি, ওটা যেমন আছে তেমনই থাক, পেছনের দিক তো, তাই নোংরা হয়। আমি একা মানুষ, সবটা পেরে উঠি না। পেরে ওঠো না মানে কি? হ্যাঁ, আমরা থাকবো আর পেছনের উঠোনে হাড়গোড় পড়ে থাকবে? তুমি কাল সকালেই ফিনাইল দিয়ে এসব ধোবে। না না দিদিমণি, দোহাই আপনাদের, আমাকে আমাকে ওদিকে যেতে বলবেন না। আর আর আপনাদেরও তো ওদিকে যাওয়ার কোনো দরকার নেই। আপনারা শুধু সামনের দিকটাতেই থাকবেন, ওদিকটায় একদম যাবেন না। যাব না কেন? আমাদের ভাড়া নেওয়া বাড়ি, আমরা যেখানে খুশি যাব। তুমি এমন ভয় পাচ্ছ কেন জগদীশদা? ওখানে কি সাপ খোপের উপদ্রব আছে নাকি? আগে হ্যাঁ দাদাবাবু, অনেক সাপ খোপ আছে, কামড়ে দিলে বাঁচানো মুশকিল হবে। আপনারা ওদিকটায় যাবেন না, আমি হাত জোর করছি। ঠিক আছে, আমরা যাব না। তুমি এখন যাও, রান্নাটা গিয়ে বসাও। জগদীশ মাথা নিচু করে রান্নাঘরের দিকে চলে যায়। রাত তখন প্রায় 2:30। চারিদিক নিস্তব্ধ। সুজয় আর স্নেহা যে ঘরটায় শুয়েছে তার পশ্চিম দিকের জানলাটা খুললেই বাড়ির পেছনের সেই জঙ্গল আর পুরনো ঘরটা দেখা যায়। কিসের আওয়াজ ওটা? ঠিক যেন হাড় চিবোচ্ছে কেউ। আওয়াজটা তো বাড়ির পেছনের জঙ্গল থেকে আসছে। দেখি তো কে ওখানে। স্নেহা জানলার কপাটটা একটু ফাঁক করে বাইরের দিকে তাকায়। জ্যোৎস্নার আলোয় সে যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। ভগবান, ওটা কি? ওটা মানুষ নয়, মানুষ নয়। ওমা! সুজয়, সুজয় ওঠো, তাড়াতাড়ি ওঠো। কি হলো? কি হয়েছে স্নেহা? অমন চিৎকার করছো কেন মাঝরাতে? সুজয়, সুজয়, পেছনের ঘরটা, ওই ঘরটায় একটা ভয়ঙ্কর কিছু আছে। আমি নিজের চোখে দেখলাম, ওটা মাংস খাচ্ছে। ভয়ঙ্কর কিছু মানে? চোর ডাকাত? তুমি কি স্বপ্ন দেখলে নাকি? না, স্বপ্ন নয়, এটা কোনো মানুষ নয়। মস্ত বড় কালো কি একটা যেন দরজার বাইরে রাখা একটা মাটির থালা থেকে কাঁচা মাংসের মতো কিছু একটা খাচ্ছিল। আর আর ওর চোখ দুটো একদম টকটকে লাল। আরে বাবা, শান্ত হও, শান্ত হও। তুমি হয়তো ঘুমের ঘোরে কোনো বড় শেয়াল বা নেকড়ে দেখেছো। জঙ্গলের দিকের বাড়ি, এসব শেয়াল টেয়াল তো ঘুরবে হাড়গোড় খাওয়ার লোভে। শেয়াল? সুজয়, শেয়াল দুপায়ে ভর দিয়ে বসে থাকতে পারে না। আর শেয়ালের চোখগুলো অমন আগুনের মতো জ্বলে না। আর সবচেয়ে বড় কথা সুজয়, জঙ্গলে কোনো শেয়ালের জন্য একটা মাটির থালায় সাজিয়ে কে রাতের বেলায় খাবার রেখে আসবে বলো তো? তুমি বলো। থালায় করে? তুমি ঠিক দেখেছো থালা ছিল? হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি। জগদীশ দা তো সন্ধ্যায় চলে গেল। তাহলে কি ওই গ্রামের কেউ রাতে লুকিয়ে এই বাড়িতে আসে? ওই ঘরটায় নিশ্চয়ই কিছু একটা লুকিয়ে রাখা আছে। আচ্ছা বাবা, কাল সকালে আমি নিজে গিয়ে দেখবো। এবার তুমি ঘুমাও, রাত অনেক হয়েছে। আজব, আজব তো, থালাটা কোথায় গেল? আমি তো এখানেই থালাটা রাখা দেখেছিলাম। দেখলে তো, এখানে কোনো থালা ফালা নেই। আমি তো আগেই তোমায় বলেছিলাম, তুমি ঘুমের ঘোরে চোখের ভুল দেখেছো। চলো এবার ঘরে চলো।
থালা নাই থাক, ঘরটার ভেতরটা আমি দেখবই। স্নেহা সজোরে ধাক্কা দিয়ে কাঠের দরজাটা খোলে। ও বাবা গো, কি বিশ্রী পচা দুর্গন্ধ, পচা মাংসের গন্ধ, ওরে বাবা রে। ছ্যা 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 ছ্যা, এই পুরনো জিনিসপত্রে ঘরে এমন পচা গন্ধ কেন হবে বলো তো? সুজয়, দেখো ভেতরে, সারা ঘরে মুরগির কালো পালক আর হাড়গোড় ছড়ানো। এ কি, মেঝেতে ওটা কিসের সরা? আর ওর গায়ে কালো কালো ওগুলো কি, রক্ত নাকি? জগদীশ দা, জগদীশ দা এদিকে এসো। জগদীশ কাঁপতে কাঁপতে দরজার বাইরে এসে দাঁড়ায়। এই ঘরে এসব মুরগির পালক আর রক্ত হাড়গোড় কি করছে? আমি তো তোমাকে আসতেই বলেছিলাম যে আমি কাঁচা মাংস আর আমিষের গন্ধ একদম সহ্য করতে পারি না। আর এই ঘরের মাঝখানে এই সিঁদুর দেয়া মাটির ঘট কিসের? তুমি কি এখানে বসে কোনো টুকটাক কালো জাদু করো নাকি? হ্যাঁ, বিশ্বাস করুন দিদিমণি, ওসব আমার কিচ্ছু না। আমি আমি আপনাদের পায়ে পড়ি, আপনারা এই ঘর থেকে বেরিয়ে আসুন। এখানে বেশিক্ষণ থাকা একদম ঠিক নয়। ঠিক নয় মানে? আমি যেখানে থাকবো সেখানে এই সব নোংরামি চলবে না। এ কি সর্বনাশ করলেন দিদিমণি! হায় 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 হায়! এই তুমি আবার এসবের মধ্যে পা দিচ্ছ কেন স্নেহা? চলো চলো, বাইরে চলো। আপনি যে কত বড় মৃত্যু ডেকে আনলেন তা আপনি নিজেও জানেন না। আপনারা অপদেবতাকে রাগিয়ে দিলেন দিদিমণি। এবার এবার এই গ্রামের আর কেউ বাঁচবে না। দুপুরবেলা পেছনের ঘর থেকে বেরিয়ে এসে সুজয় আর স্নেহা উঠোনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। জগদীশ উঠোনের এক কোণে মাটিতে বসে দুই হাত দিয়ে মাথা চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই তুমি কি পাগল হয়ে গেলে স্নেহা? মানুষের বাড়ির জিনিসপত্র এভাবে কেউ লাথি মেরে ভাঙে? ওই নোংরা ঘরের ভেতর তোমার যাওয়ার কি দরকার ছিল বলো তো? হ্যাঁ, তুমি আমাকে বকছো সুজয়? তুমি দেখলে না ঘরের ভেতর কি সব নোংরামি করে রেখেছে এই লোকটা? আমিষের গন্ধে আমার এমনিতেই গা গোলাচ্ছে। আর ওই রক্তমাখা সরা মুরগির পালক, ছ্যা! তা বলে তুমি কারো পূজার ঘট ভেঙে দেবে? গ্রামের মানুষেরা এমনিতেই একটু বেশি কুসংস্কারাচ্ছন্ন হয়। এখন লোকটা ভাবছে তুমি কি না কি অমঙ্গল করে ফেলেছো। পুজোর ঘট? ওটা কোন দেবতার পুজো হচ্ছিল শুনি? দেবতার পুজো এই লাল সুতোর জাল আর কাঁচা রক্ত থাকে? এইসব কালো জাদু আমি আমার ভাড়া বাড়িতে এইসব অসভ্যতামি কোনো মতেই মেনে নেব না। এই 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 জগদীশ দা, কান্না থামাও। অনেকক্ষণ ধরেই তোমার এই আদিক্ষেতা দেখছি। তুমি এবার এই সত্যি কথাগুলো পরিষ্কার করে বলবে কিনা বলো। এই ঘরটার এমন অবস্থা কেন? কেন বলো? আপনারা তো আমার কথা শুনলেন না দিদিমণি। আপনারা বড় ভুল করে ফেলেছেন। আমি তো ওই ঘরের ধারে কাছেও যাই না। ধারে কাছে যাও না মানে কি? তাহলে ওই ঘরের ভেতর রোজ রাতে কিসের পুজো হয়? আর আমি ঘরটা ভেঙেছি বলে তুমি এমন মৃত্যু আর অপদেবতার কথা কেন বলছো? পরিষ্কার করে সব খুলে বলো। দাদা বাবু, এই বাড়ির ইতিহাস আমি কোনো ভাড়াটেকে আগে থেকে বলি না, কারণ শুনলে কেউ এই বাড়িতে একদিনও থাকতে চায় না। কিন্তু আপনারা যখন ওই ঘরটা ঘেটেই ফেলেছেন আর ওই অপদেবতার পুজো নষ্ট করে দিলেন, তখন শুনুন সব কথা। বলো, কি এমন ইতিহাস আছে এই পচা কাঠের ঘরের? এই বিশাল বাড়ির আসল মালিক ছিলেন তাপস রায়। খুব ভালো মানুষ ছিলেন। আমার বাবাও ওনাদের বাড়িতে কাজ করতেন। আর বাবার মৃত্যুর পর সেই সুবাদেই আমিও এই বাড়িতে কাজে আসি। রায়বাবু কি কোনো তান্ত্রিক ছিলেন নাকি? আগে না, তাপসবাবু আর ওনার স্ত্রী পূর্ণিমা দেবী ছিলেন একদম হরিহর আত্মা। দুজনে দুজনকে চোখে হারাতেন। ওনাদের কোনো সন্তান ছিল না, কিন্তু দুজনের ভালোবাসায় কোনো খাদ ছিল না। পূর্ণিমা দেবী খুব ভয় পেতেন যে তিনি মারা গেলে তাপসবাবুর কি হবে। আরে বাবা, ওনাদের ভালোবাসার গল্প শুনে আমার কি লাভ? পেছনের ঘরের রক্ত আর মাংসের কথা বলো। আগে হ্যাঁ দাদা বাবু, সবটা না বললে আপনারা কিছুই বুঝবেন না।
মানুষের ভয়ই একদিন সত্যি হয়। বিয়ের মাত্র কয়েক বছর পরে দুদিনের একটা অচেনা জ্বরে পূর্ণিমা দেবী হঠাৎ করে পৃথিবী ছেড়ে চলে গেলেন। বলো কি, মাত্র দুদিনের জ্বরে? হ্যাঁ দিদিমণি, গিন্নিমা চলে যাওয়ার পর তাপসবাবু একেবারে পাগল হয়ে গেলেন। হাসি খুশি মানুষটার মুখের কথা একদম বন্ধ হয়ে গেল। সারাদিন নিজের ঘর বন্ধ করে বসে থাকতেন, না খেতেন না ঘুমোতেন। তারপর একদিন হঠাৎ আমাকে ডেকে বললেন বাড়ির পেছনের বড় গাছগুলোর নিচে একটা কাঠ আর টিনের ঘর বানাতে। ওই পেছনের ঘরটা, ওই ঘরটা তাপসবাবু বানিয়েছিলেন? আগে হ্যাঁ, ঘরটা তৈরি হওয়ার পর তাপসবাবু তন্ত্র সাধনা শুরু করলেন। উনি গ্রামের কাউকে না জানিয়ে গ্রামের বাইরের শ্মশান থেকে এক অঘরী তান্ত্রিকের কাছ থেকে কালো জাদু শিখে এসেছিলেন। কালো জাদু? শিক্ষিত মানুষ হয়ে বউয়ের শোকে কালো জাদু? আগে হ্যাঁ, উনি বলতেন উনি নাকি ওই কাঠের ঘরের ভেতর এক অপদেবতার পুজো করে গিন্নিমাকে জ্যান্ত আবার ফিরিয়ে আনবেন। আরে অপদেবতার পুজো করে মরা মানুষ ফেরাবেন? আরে উনি তো পুরোপুরি পাগল হয়ে গিয়েছিলেন দেখছি। মরা মানুষ কখনো ফেরে নাকি? আগে আমি তো মুখ্য মানুষ, অত শত বিজ্ঞানের কথা বুঝতাম না, কিন্তু আমি নিজের চোখে দেখতাম তাপসবাবু রোজ রাতে ওই ঘরের মাঝখানে মাটির ঘট বসিয়ে মুরগির কাঁচা রক্ত আর হাড়গোড় দিয়ে কিসব ভয়ানক পুজো করতেন। উনি বিড় বিড় করে কিসব মন্ত্র পড়তেন। আর তুমি ওইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে? বাধা দাওনি? বাধা দেওয়ার সাহস আমার ছিল না দিদিমণি। উনি বলতেন ওই লাল সিঁদুরের ঘটের ভেতর অপদেবতার প্রাণ বাঁধা আছে। ওই অপদেবতাকে সন্তুষ্ট করতে পারলে নাকি সে সব ইচ্ছে পূরণ করে, মৃত আত্মাকেও শরীর দেয়। তারপর তারপর কি হলো? তাপসবাবু কি ওনার স্ত্রীকে সত্যিই ফেরাতে পেরেছিলেন? সেটা আমি বলতে পারবো না দাদা বাবু, আমি ভয়ে ওই ঘরের ধারে কাছেও যেতাম না। কিন্তু কয়েক মাস পর থেকেই তাপসবাবুর হাব ভাব বদলাতে শুরু করলো। উনি দিনের বেলা ঘরের ভেতর অন্ধকারে বসে থাকতেন আর রাতে পেছনের জঙ্গলে কি সব করতেন। কিছুদিন পর তাপসবাবু হঠাৎ ভয়ানক অসুস্থ হয়ে পড়লেন। ওনার শরীর একদম শুকিয়ে কাঠ হয়ে গেল। মৃত্যুর আগের দিন উনি আমাকে ডেকে শুধু একটা কথাই বলেছিলেন। কি বলেছিলেন উনি? উনি বলেছিলেন, জগদীশ, আমি তো চলে যাচ্ছি, কিন্তু ওই পেছনের ঘরের অপদেবতাকে আমি জাগিয়ে দিয়েছি। তোর গিন্নিমা আর ফিরবে না, কিন্তু ওই পিশাচটা এখন রক্ত মাংসের স্বাদ পেয়ে গেছে। তুই যদি কোনোদিন রাতে ওর কাঁচা মাংসের ভোগ দেওয়া বন্ধ করিস, তবে ও অভুক্ত থেকে এই গ্রামের মানুষদের ঘাড় মোটকে খাবে। তার মানে ওই ঘরটায় সত্যিই কেউ থাকে? আগে হ্যাঁ দাদা বাবু, তাপসবাবু মারা যাওয়ার পর আমি একদিন ভয়ে ওই ভোগ দিইনি। পরের দিনই গ্রামের এক জেলের ক্ষতবিক্ষত লাশ ওই পেছনের জঙ্গলে পাওয়া গেছিল, আর পেটের নাড়ি ভুড়ি সব গায়েব ছিল। আর পর থেকে আমি আর কোনোদিন ভুল করিনি। কাল রাতে ওই ঘরের বাইরে যে থালাটা রাখা ছিল, ওটা তুমিই রেখেছিলে? হ্যাঁ দিদিমণি, আপনারা যাতে ভয় না পান তাই আমি লুকিয়ে রাত 3টের সময় এসে ভোগটা দিয়ে যেতাম, আর ভোর হওয়ার আগেই থালা সরিয়ে ধুয়ে রাখতাম। আর আমি জানালা দিয়ে যে কালো কালো অবয়বটা দেখলাম, যার চোখ দুটো আগুনের মতো লাল, ওটা? আগে হ্যাঁ দিদিমণি, কাল রাতে আপনি জানালা দিয়ে ওই অপদেবতার ভোগ খাওয়ার দৃশ্যটাই দেখেছিলেন। ও কোনো জানোয়ার নয়, কোনো শেয়াল কুকুর নয়, ও এক অভিশাপ, অন্ধকারের পিশাচ। আর আজ আপনি ওর পুজো করার ঘরটা লাথি মেরে ভেঙে দিয়েছেন, ওর জাদুর জাল ছিঁড়ে দিয়েছেন। অপদেবতা আজ ভীষণ রেগে গেছে দিদিমণি। আজ রাতে ও আর শুধু মাংসে শান্ত হবে না দাদাবাবু, আজও জ্যান্ত মানুষের টাটকা রক্ত চাইবে। ওর শিকল আপনি খুলে দিয়েছেন দিদিমণি, ওর শিকল আপনি খুলে দিয়েছেন। জগদীশের কথা শেষ হওয়ার পর কয়েক সেকেন্ড পুরো উঠোনে পিন পতন নিস্তব্ধতা বিরাজ করে। ওরে বাবা রে, অপদেবতা, কালো জাদু, সুতো দিয়ে ভূত বাঁধা। উফ,
আস্তে আস্তে আমার পেট একেবারে ব্যথা হয়ে গেল। দাদা বাবু, আপনারা হাসছেন? আমি আপনাদের মৃত্যুর কথা বলছি আর আপনারা হাসছেন। জগদীশ দা, তুমি যে লুকিয়ে লুকিয়ে এতটা গাঁজাটা নাও সেটা তো আমি জানতাম না গো। এই গোজাখুরি গল্পের জন্য তুমি কোনো থিয়েটারে গিয়ে নাটক লিখতে পারো। জগদীশদা, তুমি তো দেখছি আস্ত একটা পাগল। তাপসবাবু বউ মারা যাওয়ার শোকে পাগল হয়ে একটা ঘর বানিয়েছিল, আর তুমি তার কুসংস্কার বিশ্বাস করে দিনের পর দিন ওই ঘরে কাঁচা মাংস আর রক্ত দিয়ে গ্রামশুদ্ধ শিয়াল আর রাস্তার কুকুরদের নেমন্তন্ন করে খাওয়াচ্ছ। আর তার মাঝখান থেকে ভাবছো অপদেবতা এসে তোমার এই সস্তার মাংস খাচ্ছে। সত্যি গ্রামের মানুষদের কুসংস্কার আর অভিজ্ঞতার কোনো শেষই নেই। দাদা বাবু, আমি নিজের চোখে গ্রামের একটা লোকের ক্ষতবিক্ষত লাশ দেখেছি। এটা কোনো গাঁজাখুরি গল্প নয়। আপনারা বড্ড অহংকার করছেন। শোনো জগদীশদা, তোমার ওই অপদেবতা ফপদেবতা আর ভূতের গল্প আমি একটুও বিশ্বাস করি না। আমি বিজ্ঞানের ছাত্র, এখন স্কুলের মাস্টার মশাই। আমার বাড়িতে এসব বুজরুকি চলবে না। তুমি এখনই যাও, গিয়ে এক বালতি জল আর ফিনাইল নিয়ে পেছনের ঘরটা পরিষ্কার করো। ওই ঘটের টুকরো, পালক আর হাড়গোড় সব বস্তায় ভরে জঙ্গলে ফেলে দিয়ে এসো। আমি আমার বাড়িতে এসব পচা মাংস আর রক্তের নোংরামি এক মুহূর্তও বরদাস্ত করব না। অসম্ভব, আমি পারবো না। আমি ওই অপদেবতার ঘরে আর এক পাও ফেলবো না। আমি এই বাড়িতে আর কাজই করব না। কাজ করবো না মানে কি? আমরা তোমাকে টাকা দিই, আমি বলছি ঘরটা পরিষ্কার করো। দিদিমণি, আপনারা শহরের শিক্ষিত মানুষ হতে পারেন, কিন্তু অন্ধকারের কিছু নিয়ম থাকে যা বইয়ের পাতায় লেখা থাকে না। আপনারা আজ মৃত্যুকে দাওয়াত দিয়েছেন, আমি চললাম। আমার নিজের প্রাণের মায়া আছে। আর যদি পারেন তো সূর্য ডোবার আগেই আপনারাও এই অভিশপ্ত বাড়ি ছেড়ে শহরে চলে যান। না হলে কাল সকালে আপনাদের লাশ তোলার জন্য গ্রামের কোনো লোকও এই বাড়ির চৌকাঠে পা রাখবে না। জগদীশ আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে হনহন করে সদর দরজা দিয়ে বেরিয়ে যায়। সুজয় আর স্নেহা অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রাত তখন ৩টে। চারিদিক এমন নিস্তব্ধ যে একটা পাতা পড়ার শব্দও যেন কানে বাজবে। স্নেহা সুজয়ের পাশে শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই সময় ওই অভিশপ্ত বাড়িতে এক অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎ জানালার বাইরে থেকে একটা ভারী মায়াবী গলার আওয়াজ ভেসে আসে। স্নেহা, ও স্নেহা, আয়, আমার কাছে আয়। গলাটা এমন যা শুনলে কেউ স্থির থাকতে পারবে না, যেন বাতাসের সাথে মিশে কানের কাছে এসে বাজছে। স্নেহা, ও স্নেহা, আয়, আমার কাছে আয়। স্নেহা কোনো কথা না বলে কলের পুতুলের মতো শক্ত শরীরে বিছানা থেকে উঠে বসে। সে সুজয়ের দিকে একবারও ফিরে তাকায় না। সে মন্ত্রমুগ্ধের মতো সদর দরজার সামনে এসে দাঁড়ায়। খালি পায়ে ঘুটঘুটে অন্ধকারের ভেতর দিয়ে স্নেহা বাড়ির পেছনের সেই ভাঙা ঘরটার দিকে হাঁটতে শুরু করে। পেছনের ঘন জঙ্গল আর অন্ধকার যেন তাকে গিলে খাওয়ার জন্য হাঁ করে আছে। কিন্তু স্নেহা একবারও পেছনের দিকে ফিরে তাকায় না। তার শূন্য দৃষ্টি শুধু ওই পুরনো ঘরটার খোলা দরজার দিকে।
বেশ কিছুক্ষণ পর, রাত তখন প্রায় 3টে, হঠাৎ গভীর রাতেই গলা শুকিয়ে যাওয়ার কারণে বিছানায় সুজয়ের ঘুম ভেঙে যায়। উফ, বড্ড তেষ্টা পেয়েছে, গলাটা যেন কাঠ হয়ে আছে। স্নেহা, ও স্নেহা, এক গ্লাস জল দাও তো। স্নেহা, স্নেহা কোথায় গেলে তুমি? বাথরুমে গেলে নাকি? কারেন্টও তো নেই যে আলো জ্বালাবো, দরজা তো খোলাই আছে। আজব তো, স্নেহা এখন এলো না কেন? জল খেতে গেল নাকি? এত রাতে একা একা অন্ধকারে নিচে যাওয়ার মেয়ে তো নয়। সুজয় অন্ধকারের মধ্যেই চলতে শুরু করে। স্নেহা, ও স্নেহা, সাড়া দিচ্ছ না কেন? এই আমার কিন্তু এবার রাগ হচ্ছে। সদর দরজা হাঁ করে খোলা কেন? লোহার ভারী খিলটা কে নামালো? আমি তো নিজের হাতে দুটো ছিটকিনি আর খিল বন্ধ করে তবেই ঘুমোতে গিয়েছিলাম। স্নেহা এত রাতে বাইরে গেল কেন? ওর কি শরীর খারাপ লাগছে নাকি? সুজয় দরজা দিয়ে বাইরের উঠোনে এসে দাঁড়ায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। স্নেহা, স্নেহা, স্নেহা কোথায় তুমি? ঠাট্টা করো না স্নেহা, আমার কিন্তু ভয় হচ্ছে এবার। কিসের আওয়াজ এটা? চপ 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 চপ, কড়মড় কড়মড়, ঠিক যেন কেউ কোনো কাঁচা মাংস খুব লোভের সাথে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর তার সাথে হাড় ভাঙার মড়মড় শব্দ। আওয়াজটা বাড়ির ওই দিক থেকে আসছে, যেদিকে সেই ঘরটা। স্নেহা, তুমি কি ওখানে? সুজয় সেই পুরনো ঘরটার খুব কাছাকাছি এসে থমকে দাঁড়ায়। সে যা দেখে তাতে তার শির দাঁড়াবে, ঠান্ডা স্রোত নেমে যায়। কে ওখানে? স্নেহা, তুমি কি ওখানে বসে আছো? কি করছো তুমি ওখানে? দুবার ডাকার পরেই যাকে উদ্দেশ্য করে ডাকা হচ্ছে সে মুখ ঘোরায়। সুজয়ের চোখ ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হয়। একটা বিকট কালো দানব, ওর পিঠটা উঁচু আর চোখ দুটো ঠিক আগুনের গোলার মতো জ্বলজ্বলে লাল। সুজয়ের নজর এবার দানবটির পায়ের কাছে পড়ে থাকা ছিন্নভিন্ন মৃতদেহটার দিকে যায়। শাড়ির আঁচল আর হাতের চুড়ি দেখে তার চিনতে আর বাকি থাকে না। ভয়ঙ্কর চেহারা, বা যাকে বলে ঘুল, সে স্নেহার পেটের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে খাচ্ছে। হাতে মুখে টাটকা লাল রক্ত। না! সুজয় মাটিতে লুটিয়ে পড়ে। খোলা চোখ দুটো আকাশের দিকে স্থির হয়ে থাকে। স্ত্রীর এমন বিভৎস মৃত্যু এবং পিশাচের ভয়ঙ্কর রূপ দেখে হার্ট ফেল করে সুজয়ের মর্মান্তিক মৃত্যু হয়। ঘুলের কালো অবয়বটা ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হয়ে মিশে যায়।